আজ অন্য দিনের চেয়ে একটু রাত করে বাসায় ফিরি আমি। এমনিতেই আমার মন খুব খারাপ, গা ভর্তি রাগ। এই রাগ এবং মন খারাপ যেন নীলা বুঝতে না পারে, এই জন্য অদ্ভুত একটা কাজ করি আমি। মোড়ের যে কসমেটিক্সের বড় দোকানটা আছে, ওখান থেকে নীলার জন্য 1 প্যাকেট বাহারি রঙের টিপ কিনি আর 1 ডজন কাঁচের চুড়ি। এইগুলো নীলা খুব পছন্দ করে। কিন্তু বাসায় ফিরে গিয়ে অবাক হই আমি। মানহা কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে। টিপ আর চুড়ি পকেটেই পড়ে থাকে, বের করি না। আমাকে দেখেই মানহা এসে আমায় আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি তখন হাঁটু গেড়ে বসে মানহাকে কাছে টেনে নিই। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, কি হয়েছে মা, কাঁদছ কেন? মানহা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, মা মেরেছে। মানহার মুখ থেকে এই কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হই। কি বলছে এটা মানহা? যে মেয়েকে নীলা আজ অবধি একটা ধমক পর্যন্ত দেয়নি, সেই মেয়েকে সে মারে কি করে? মানহাকে কোলে তুলে নিয়ে আমি নীলার কাছে যাই। নীলা বিছানায় শুয়ে আছে, সিলিংয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে অনমন্যে কি যেন ভাবছে। আমার পায়ের শব্দ পেয়েও তার ভাবান্তর হলো না, হয়তোবা সে পায়ের শব্দ শুনতেই পায়নি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, ও কি করেছিল? নীলা ঈষৎ কেঁপে ওঠে আমার গলা শুনে। হঠাৎ করে কারোর গলা শুনলে এমন হওয়ার কথাই। নীলা আমার কথার উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, মানহা কি করেছিল? নীলা তখন বিরক্ত মুখে আমায় পাল্টা প্রশ্ন করে বলে, আমার মেয়েকে আমি মেরেছি, এর জন্য কি তোমার কাছে জবাবদিহি করতে হবে? আমি এইবারও অবাকের চরম সীমায় পৌঁছে যাই। ভেবেও পাই না যে নীলার আচরণ এমন কর্কশ হতে পারে কিভাবে। নীলার সাথে আমি কথা বাড়াই না, সে হোক ভদ্রতার খাতিরে অথবা আমাদের সম্পর্কের সম্মানের খাতিরে। চুপচাপ আমি মানহাকে নিয়ে বেলকনিতে চলে যাই। ওখানে গিয়ে মানহাকে বলি, মা, কি হয়েছিল? তোমার মা তোমায় মেরেছে কেন? মানহার কান্না তখন থেমেছে। সে বলল, মাকে বলেছিলাম নুডলস করে দিতে, মা করে দেয়নি। আমি তখন মার হাত ধরে টেনে বলেছিলাম, না দিলে মানব না, দিতে হবে। তখন মা আমার গালে দুটো চড় মেরেছে। কথাগুলো বলে মানহা আবার কাঁদতে শুরু করেছে। মানহা আমার কোলে, তার মুখটা আমি আমার বুকের সাথে চেপে ধরে বললাম, আর কাঁদে না পাপ্পা, আমি তোমার জন্য এক্ষুনি নুডলস করে দেব। চলো আমরা এখন কিচেনে যাই। মানহাকে নিয়ে কিচেনে গিয়ে দেখি ঘরে কোনো সবজি নাই, এমনকি পেঁয়াজ কাঁচামরিচটাও নাই। সন্দেহবশত ভাত সালুনের হাঁড়ির ঢাকনা খুলে দেখি নীলা কিছুই রান্না করেনি। তারপর ওর জন্য সকালে ঢেকে রেখে যাওয়া খাবারটা দেখলাম খেয়েছে কিনা। দেখি ওটাও খায়নি। নীলা তবে আজ সারাদিন কিছুই খায়নি তো আমিও। সে যে সকালবেলা খেয়েছিলাম দুনলা, তারপর সারাদিনে 3 গ্লাস বরফ শীতল পানি আর একটা সিগারেট, এছাড়া আর কিছু খায়নি। এমনিতে অফিসে যাওয়ার সময় রোজ নীলা টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য দুপুরের খাবার দিয়ে দেয় আর বারবার নিষেধ করে দেয়, বাইরে কিন্তু কিচ্ছু খাবে না বললাম, অসুখ বাঁধাবে পড়ে। আজ অফিসে যাওয়ার সময় সে বলেও নি, আমার শরীর ভালো না, দুপুরের খাবারটা তুমি টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাও। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আর রাগ করতে পারছি না নীলার ওপর। আমি জানি নীলার ওপর রাগ করাটা আমার খুব বড় বোকামি হবে, কারণ ও যে পরিস্থিতিতে আছে ওখানে কিছুতেই ভালো থাকা যায় না। তমাল ছেলেটার সাথে মনে হয় অনেক আগে থেকেই রিলেশন ছিল নীলার। তারপর হয়তোবা কোনো একটা কারণে ওরা দূরে ছিল, সম্পর্ক থেমে গিয়েছিল, আর তখনই আমার সাথে বিয়েটা হয়ে যায় নীলার। কিন্তু নীলা এ পর্যন্ত কিছুই বলেনি এ বিষয়ে, কিংবা ওকে দেখে কোনোভাবেই আমি অনুমানও করতে পারিনি যে নীলার একটা সম্পর্ক ছিল কিংবা আছে। আমার বেশি খারাপ লাগছে মানহার জন্য। এত লক্ষ্মী একটা মেয়ে হয়েছে, দেখতেও যে কি মায়াবতী। নীলা যদি তমালের সাথে চলে যেতে চায় তবে আমি তাকে কিছুতেই বাধা দেব না। বাধা দেওয়ার অধিকার আমার নাই। ভালোবাসায় বাধা হলে যে পাপ বাড়ে, দুজন মানুষের মন কষ্ট পায়, আমি কিভাবে নীলাকে কষ্ট দেব? কিন্তু মানহা, আমার লক্ষ্মী মামনিটার কি হবে? মাকে ছাড়া কিংবা বাবাকে ছাড়া দুজনের একজনকে ছাড়া ওর বড় হওয়াটা তো খুব কষ্টের হবে। বড় হয়ে কি মানহা এর জন্য আমায় দোষ দিবে না? বলবে না, বাবা তোমাদের দুজনের জন্য আমার ফুলের মতো সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি পৃথিবীতে বেঁচে থেকেও দোজখের শাস্তি ভোগ করছি। হঠাৎ আমার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গালের উপর গড়িয়ে পড়ে। মানহা আমার কোলে বসে আছে তখনও। সে আমার চোখ থেকে জল পড়তেই তার ছোট্ট হাত দিয়ে গালের জল মুছে দেয়। তারপর কিছু না বলে বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কি যে খারাপ লাগে।
ভেতরে কি যে তড়পাড় শুরু হয়, মনে হয় চিৎকার করে কাঁদি, গলা ছেড়ে কাঁদতে কাঁদতে মরে যাই। কিচেন থেকে মানহাকে কোলে নিয়েই বাইরে যাই, কিছু বাজার করে আনতে হবে। নীলা যদি ঠিক থাকতো তবে সে আরও 3 দিন আগেই লিস্ট করে ফেলতো বাজারের। মানহাকে নিয়ে গেট পেরিয়ে বাইরে যেতেই সে বলে, বাবা আমরা বের হয়েছি কেন? আমি বললাম, মা ঘরে তো বাজার নেই, বাজার করতে বের হয়েছি। মানহা আর কিছু বলে না, চুপ হয়ে থাকে। আমি হাঁটছি, রাস্তার এক পাশ দিয়ে মানহাকে কোলে নিয়ে হাঁটছি। একটু পর মানহা বলল, বাবা মা একটুও ভালো না, তুমি শুধু ভালো। আমি বললাম, ছি এসব বলে না মানহা, মা তো বাবার চেয়েও ভালো হয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বুঝলে? মানহা হঠাৎ এই বিষয়টা কেটে গেল, তারপর হুট করে বলে উঠল, বাবা মা তোমাকেও পাপ্পা দেয় আর ওই আঙ্কেলকেও পাপ্পা দেয় কেন? আমি মানহাকে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারি না। ও তো ছোট মানুষ, ছোট মানুষের মনে তো কত প্রশ্নই জাগে। ওরা নতুন যা দেখে তাতেই ওদের মনে প্রশ্ন জাগে, এটা তো ওর দোষ না। এবার নীলার প্রতি আমার সামান্য রাগ হয়। মনে মনে আমি বলি, এসব কি ছোট্ট মেয়েটার সামনেই করতে হয়, একটু আড়ালে গেলে হয় না? মনে মনে কথাটা বলতে গিয়েও আমার ভেতরটা খা খা করে ওঠে কেমন, খুব কষ্ট হতে শুরু করে বুকের ভেতর। একটা হারানোর ভয় এসে ঘিরে ধরে আমায়। তারপর মনে হয় আমার যে নীলাকে আমি অত বছরের সংসারেও কোনোদিন ভালোবাসি বলিনি, নীলাও বলেনি, তবুও তার জন্য অত কষ্ট হয় কেন? নাকি একসাথে সংসার করলে ভালোবাসি কথাটা বলতে হয় না, আপনা আপনি এসব তৈরি হয়ে যায়? বাজার করে মানহাকে নিয়ে ফিরে আসি। মানহার হাতে আইসক্রিম, নীলারও খুব প্রিয় আইসক্রিম। তাছাড়া আজ বেশ গরমও পড়েছে, নীলার জন্য একটা আইসক্রিম কিনেছি। আইসক্রিমের প্যাকেট নীল, নীলার এই রঙটা ভীষণ ভীষণ প্রিয়। বাসায় ফিরে আমি মানহাকে বলি, মা তোমার মার কাছে এই আইসক্রিমটা দিয়ে আসো, বলবে তুমি কিনে এনেছ। মানহা বলে, মা যদি আবার মারে? আমি মৃদু হেসে বলি, একটাও মারবে না, আদর করবে তোমায়, দেখো। মানহা নীলার কাছে আইসক্রিম নিয়ে গেল। আমি বেলকনি থেকে একটু আড়ালে দাঁড়িয়ে বড় কাঁচের গ্লাসের খোলা ফাঁক দিয়ে তাকিয়ে দেখছি নীলা কি করে। মানহা তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ও যে হাতে আইসক্রিম ধরেছে সেই ছোট্ট হাতটা ওর মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা দেখো তোমার জন্য আমি আর বাবা আইসক্রিম কিনে এনেছি। নীলা অনেকক্ষণ ধরে ওর দিকে পলকহীন তাকিয়ে থাকে, তারপর এক টানে মানহাকে তার বুকের ভেতরে নিয়ে চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। ভালোবাসার কি কোনো সংজ্ঞা হয়? আমার মনে হয় হয় না, এবং এই ভালোবাসাকে কোনো শৃঙ্খলেও আবদ্ধ করা যায় না। ভালোবাসা নিষেধ মানে না, অবজ্ঞা মানে না, জাত পাত ধর্ম কোনোটাই না। অফিসে আমি যে চেয়ারটায় বসি তার পাশের চেয়ারে বসে পিয়ালি সরকার, হিন্দু ধর্মাবলম্বী, দেখতে ভীষণ স্মার্ট, মিষ্টি করে কথা বলে, বয়স 25-এর কম নয়, বিয়ে করেনি, বিয়ে নাকি সে কোনোদিন করবেও না। এই পিয়ালির প্রধান কাজ হলো অফিসের কাজ ফেলে রেখে আমার দিকে তাকিয়ে থাকা। আমি কিন্তু তার তাকিয়ে থাকাটা বুঝি, কিন্তু ওকে বুঝতে দিই না। এই জন্য পিয়ালির খুব অভিমান হয়, মাঝে মধ্যে রাগ করে আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয় পর্যন্ত, কিন্তু 3 দিনের বেশি আর কথা না বলে থাকতে পারে না। তারপর নিজে থেকেই কথা বলতে আসে, বলে, ফাহাদ ভাই আপনি কি হিন্দুদের অপছন্দ করেন? ওর কথা শুনে আমি ভীষণ খাই, অবাক হয়ে বলি, এমন কথা বলছো কেন পিয়ালি? পিয়ালির চোখ টলমল করে, ঠোঁটের গোলাপি পাপড়ি তীর তীর করে কাঁপতে থাকে বন পাতার মতো। সে আর কথা বলে না, চুপচাপ ডেস্কটপে চোখ রাখে, কিবোর্ডে কি যেন টাইপ করে। এর আগে একবার আরও অদ্ভুত কাণ্ড করেছিল পিয়ালি। সে আমার সাথে একটা উদ্যানে ঘুরতে বেরিয়েছিল আর বিকেলের মৃদু বাতাসে কাঠগোলাপের গাছের নিচে বসে আমায় বলেছিল তার ভালোবাসার কথা। সে যাকে ভালোবাসে সেই পুরুষ বিবাহিত এবং পুরুষটির একটি সন্তান আছে। তখনই আমি কিছুটা আন্দাজ করে ফেলেছিলাম পিয়ালি কাকে ভালোবাসে আসলে, কিন্তু এই বিষয়ে তাকে কিছু ঘাঁটাইনি। এই নিয়েও তার অনেক ক্ষোভ আমার প্রতি। কেন তাকে আমি একবারের জন্য জিজ্ঞেস করলাম না কোন পুরুষের জন্য তার এই ভালোবাসা? সে কাঁদো কাঁদো গলায় বলেছিল, আপনি কি আমার প্রতি বিরক্ত ফাহাদ ভাই? যদি বিরক্ত হন তবে চাকরিটা আমি ছেড়ে দিব, আপনার সামনে কখনো পড়ব না আর। বলে হনহন করে হেঁটে আমায় ফেলে রেখেই সে একা চলে গিয়েছিল। আজ সকালবেলা নীলা উঠে রান্নাবান্না করেছে, তারপর আমায় ডেকে নিয়ে আমার সাথে খেতে বসেছে। খেতে বসে সে হঠাৎ করে বলল, ফাহাদ
আমি আজ মানহাকে নিয়ে ওর নানা বাড়ি যাব, কদিন থেকে আসব। ওর কথা শুনে আমি ভীষণ খাই। নীলা দ্রুত জল ভরা গ্লাসটা এগিয়ে দেয়। আমি সেই গ্লাস তুলে নিয়ে এক চুমুকেই সবটুকু পানি খেয়ে ফেলি। মানহা তখন বলে, বাবা যাবে না মা? নীলা বলে, না, আমি আর তুমি যাব, বাবার অনেক কাজ, যেতে পারবে না এবার। নীলার কথাটা শুনে ভীষণ রকম কষ্ট পাই আমি। এর আগে আমায় ছেড়ে সে কোথাও যেতে পারতো না, গিয়ে থাকতে পারতো না। এর জন্য ওর বন্ধুরা ওকে কত কি বলে, হাসাহাসি করে পর্যন্ত বলে বর পাগলি মেয়ে। নীলাও তখন শক্ত করেই বলতো, বরের জন্য পাগল না হলে পরের জন্য পাগল হব। এই নীলার আজ কত পরিবর্তন। অফিসের সময় হয়ে এলে নীলা আমার হাতে টিফিন ক্যারিয়ারের বাটি তুলে দিয়ে বলে, বাইরের খাবার খেও না, আমি ফ্রিজে ৩-৪ দিনের জন্য তরকারি রান্না করে রেখে যাচ্ছি, তুমি শুধু ভাত রান্না করবে, ইচ্ছে হলে একটু সবজি ভেজে নিবে, রুটি খেতে চাইলে করে নিবে। আমি মাথা কাঁধ করে বলি, ঠিক আছে। চলে যাওয়ার আগে নীলার হাতে টিপ আর চুড়ির প্যাকেটটা তুলে দিতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি দিতে পারি না, সাহস হয় না, ভয় ভয় লাগে। মনে হয় এই নীলা আমার অপরিচিত কেউ। বাসা থেকে বের হওয়ার আগে মানহাকে একটু কোলে টেনে নিই, আদর করি, কপালে চুমু খাই, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে নীলার হাতে ধরিয়ে দিই। বলি, মানহা এটা ওটা খেতে চায়, কিনে দিও, আর তুমিও। কথাটা শেষ করতে পারি না। হঠাৎ মনে হয় আমার শেষের কথাটা বলা উচিত হয়নি। তারপর মানহাকে টাটা বলে বাসা থেকে বের হয়ে আসি। অফিসে বসে আছি ভার মুখে, কিছুই ভালো লাগছে না। কফি বরফ হয়ে গেছে, আমি ছুঁয়েও দেখিনি কাপ। আমি শুধু ভাবছি, এমন ফুলের মতো সুন্দর একটা সংসার কিভাবে হঠাৎ এলোমেলো হয়ে যেতে পারে? নীলা কিভাবে এমন বদলে যেতে পারে? ওর যদি আগে সম্পর্ক থাকবেই, তবে ছেড়ে এলো কেন? ছেড়ে এসে আমাকেই বা কেন ওর মায়ায় জড়ালো? আর এখন আবার আমায় ছেড়ে ওর কাছেই চলে যেতে চাচ্ছে কেন? এটা কি পুতুল খেলা? আমার কি কষ্ট হয় না, খারাপ লাগে না? আর মানহার, আমার লক্ষ্মী মেয়েটার কি হবে? আমায় এভাবে চুপচাপ মুখ ভার করে চিন্তামগ্ন হয়ে বসে থাকতে দেখে পিয়ালি এসে দাঁড়ালো আমার টেবিলের সামনে। তারপর গলা খাকারি দিয়ে বলল, ফাহাদ ভাই, আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি হাসার চেষ্টা করে বলি, না তো। কেন, আমায় দেখে কি এমন মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি আর কোনো কথা বলি না, আবার চুপ হয়ে যাই। পিয়ালি এবার বলে, চলুন না আজ বিকেলে আমরা ঘুরতে যাই। আমি বলি, অফিসে তো অনেক কাজ, পরে একদিন আপনাকে আমি হেল্প করব, আপনার অর্ধেক কাজ আমি করে দিব, তবুও চলুন আজ ঘুরতে বের হই, প্লিজ প্লিজ, আর না বলবেন না। পিয়ালির অনুরোধ আমি ফেলতে পারিনি। তাছাড়া আমারও মন খারাপ ছিল, একটু অবসরের প্রয়োজন ছিল। কিন্তু সময়টা আমি বদলে দেই, বলি, পিয়ালি, কাল তো ফ্রাইডে, চলো আগামীকাল বের হই, সোনারগাঁ থেকে ঘুরে আসি। পিয়ালি ওর সাদা দাঁত বের করে হেসে বলে, ওকে। আমি আর পিয়ালি বসে আছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের লেকটার কাছে। পিয়ালি আমার কাছ থেকে বারবার জানতে চাইছে, আসলে আমার কি হয়েছে, কেন আমি অফিসে একদিন আসিনি, আবার এরপর দিন আসার পর থেকেই মন খারাপ কেন আমার। আমি ওর প্রশ্নের উত্তর দেই না, এড়িয়ে গিয়ে বলি, পিয়ালি, তুমি কাকে ভালোবাসো বলবে? পিয়ালি এই কথা শুনে কেমন বোকার মতো হয়ে ওঠে, তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। দ্রুত চোখ নিচু দিকে নামিয়ে নরম গলায় বলে, আপনাকে বলে আর সমস্যা বাড়াতে চাই না। আমি বলি, সমস্যা কি বলো না, বললে তো দোষ নেই, আমি তো আর সেই পুরুষকে গিয়ে খুঁজে বের করে বলবো না তোমার কথা। তখন পিয়ালি কি যেন বলতে ঠোঁট খুলছিল, আর তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে। আমাদের দুজনকে পাশ কাটিয়ে এক জোড়া ছেলে মেয়ে সামনের দিকে হেঁটে হেঁটে চলে যায়। ছেলেটাকে আমি চিনি, তমাল। মেয়েটা আমার স্ত্রী নীলা। ওরা আমাদের দেখে না, কিন্তু পিয়ালি ঠিক দেখে ফেলে নীলাকে এবং চিনেও ফেলে। পিয়ালি সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে ওঠে, এই নীলা, ভাবি। চলবে, গল্পের নাম সে ফিরে আসবেই। এটা গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, তাহলে আমি পরবর্তী পর্ব লিখব।